আমরা আজকে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে চাই। মানব সমাজ হচ্ছে অবিরাম বিকাশ। তো আমরা মানব সমাজ বলি কিংবা মানব সভ্যতা বলি, এই যে বিকাশ, এই যে বিকাশের পেছনে যে শক্তি, এই শক্তিটা হচ্ছে জ্ঞান। জ্ঞানীরাই বিকশিত মানুষ, আর তারাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, প্রগতি, প্রযুক্তি এসবকে উন্নত থেকে উন্নততর করেছেন। শুধু তাই নয়, এই বিকাশমান মানুষকে সৃজনশীল করেছে, মানুষকে স্বনির্ভর করেছে, মানবিক করেছে, সর্বোপরি মানুষকে মুক্তি দিয়েছে। তো এই বিশ্ব বলা হচ্ছে, এটা এক বিস্ময়কর বিশ্ব। এই বিস্ময়কর বিশ্বের সবচেয়ে আশ্চর্যতম জিনিসটি হচ্ছে মানুষ। মানুষ এমন একটা প্রাণী যার বিশ্বাস, যার আচরণ, যার চরিত্র, যার কর্ম, কারোর সাথে কারো মিল নেই। পৃথিবীতে যদি আমরা ধরে নিই 700 কোটি মানুষ আছে, এই 700 কোটি মানুষের মধ্যে এমন কোনো দুইজন মানুষ পাবেন না যারা দুজনেই একই চিন্তাশীল, একই বিশ্বাসী, একই কর্মের পাবেন না। এখানে আমরা অনেকেই আছি, আমরা কেউ কারো মতো নই, সবাই যার যার মতো। এবং আমি এই পর্যন্ত যত কথা বলেছি সব কথা যে আপনারা বিশ্বাস করেন সেটাও নয়। তো পৃথিবী, মানুষ হচ্ছে সবচেয়ে বিস্ময়কর প্রাণী, যেটা কারো সাথে কারো মিলে না। তা আমরা এখন বলছি আমরা খুব উন্নত সমাজে বাস করছি। আমরা বলছি এখন চতুর্থ শিল্প বিপ্লবের মধ্যে আমরা আছি। চারপাশে সবকিছু আধুনিক, মানুষের সবকিছু নাগালের মধ্যে চলে আসছে আর কি। মানুষ চাইলেই এখন সারা বিশ্বকে জানতে পারছে, সারা বিশ্বকে সারা বিশ্ব ঘুরে দেখতে পাচ্ছে খুব সহজে। তো এরকম একটি উন্নত সমাজেও আমরা দেখতে পাই কিছু বুদ্ধিমান, চালাক, চতুর মানুষ আছেন যারা প্রতিনিয়ত চান মানুষ অবিকশিত থাক, মানুষ বিকশিত হোক, সমাজ উন্নত হোক, প্রযুক্তি উন্নত হোক, শিল্প সাহিত্য উন্নতি হোক। এক শ্রেণীর মানুষ আছে এটা চায় না। তো আমরা ইতিহাস থেকে যেটা দেখি যে মধ্যযুগে বা তারও আগের মানুষ ছিলেন অল্প বুদ্ধি সম্পন্ন, মানুষের জ্ঞান ছিল সীমিত,
মানুষ তখন ভালো মন্দ বুঝতো না, বাস্তব অবাস্তবের মধ্যে পার্থক্য করতে পারতো না। ঠিক সেই কালেও কিছু মানুষ ছিলেন, বুদ্ধিমান মানুষ ছিলেন, এবং তারা দাবি করতেন তারা ভবিষ্যৎবাণী করতে পারেন। তারা মেঘ দেখে বলতে পারতেন বৃষ্টি হবে, তারা বৃষ্টি দেখে বলতে পারতেন বন্যা হবে, তারা চাঁদ দেখে বলতে পারতেন আজকে রাত্রে আলো দেখা যাবে। তো সাধারণ মানুষ মনে করতেন এদের কোনো অলৌকিক পাওয়ার আছে, যার কারণে এরা ভবিষ্যৎবাণী করতে পারে। তো এই যে সাধারণ মানুষের যে ভক্তি শ্রদ্ধা তাদের উপর, এগুলোকে কাজে লাগিয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করতেন অনায়াসে, এবং ক্ষেত্র বিশেষে তারা মানুষকে শোষণ করতেন। তো সেকালের একটি গল্প আমি একটা রম্য রচনায় পড়েছিলাম, খুব মজার একটি গল্প। সেই কালের একজন যুবক, সে খুব ভোরে যাচ্ছেন, তার কাজে যাচ্ছেন খুব ভোরে, এবং যাওয়ার পথে তার হঠাৎ করে নিম্নচাপ ফিল করলেন। তো আশেপাশে দেখলেন কেউ নাই, সে রাস্তার মাঝখানেই তার পেটটা খালি করে চলে গেলেন। একটু পরে এক ভদ্রলোক সেই রাস্তা দিয়েই যাচ্ছেন, তার মধ্যে নাকের দুর্গন্ধ লাগলো এবং দেখতে পেল রাস্তার মাঝখানে মানুষের মগ। তো সে ভাবলো, আহারে এইভাবে তো ঠিক হয়নি, এদিকে তো মানুষ চলাফেরা করে, মানুষ দুর্গন্ধ পাবে এবং কেউ যদি অসতর্কভাবে স্লিপ খায় পড়িয়ে যেতে পারে। তো সে কি করলেন, পাশের ডোবা থেকে একটি কচুরিফানা এনে ওই ময়লাটা চাপা দিলেন। এখন যে কচুরিফানাটা এখানে চাপা দিলেন, কচুরিফানাতে একটা ফুল ছিল আর কি। তো একটু পরে একজন শ্রমিক ওই রাস্তা দিয়ে যাচ্ছে, দেখলো রাস্তার মাঝখানে একটা ফুল। তো এটা খুব পবিত্র জিনিস মনে করে সেইখানে একটু প্রণাম করলো। তার প্রণামী দেখে আরেক কৃষক দম্পতি সেখানে প্রণামও করলো এবং কিছু প্রণামীও দিল। তো এমন করতে করতে অনেক মানুষ সেখানে আসছে, প্রণাম করছে, প্রণামী দিচ্ছে। তো এটা লক্ষ্য করলেন পাশের একজন পুরোহিত। পুরোহিত এসে সে এটার খুব ভক্তি সহকারে এটার ব্যাখ্যা করলেন। বললেন, এখানে এক সময় সত্যনারায়ণ যাত্রা বিরতি করেছেন, তিনি এখানে তার ধর্ম দেশনা করেছিলেন, প্রচার করেছিলেন। কাজে এই জায়গাটি খুবই পবিত্র জায়গা এবং এখানে একটা সত্যনারায়ণ মন্দির হওয়া উচিত। তো সাধারণ মানুষ পুরোহিতকে বিশ্বাস করেন, শ্রদ্ধা করেন, ভালোবাসেন। পুরোহিতের কথা মতো তারা তাদের সম্পদ দিয়ে এখানে মন্দির করে দিলেন। তো এটা যদি একটি রম্য রচনা, কিন্তু বাস্তবতাটা কি তার চেয়ে ভিন্ন? আমাদের চারপাশে যদি আমরা দেখি, আমাদের যে মাজারগুলো গড়ে উঠছে, আমাদের যে তীর্থস্থানগুলো গড়ে উঠছে, এগুলো কিন্তু এর চেয়ে খুব বেশি ভিন্ন ইতিহাস নয়। আমরা যদি ইতিহাস দেখি, দেখবেন কত পাগল পূজিত হয়েছে বিশ্বে, কত পাগল, আর কত জ্ঞানী গুণী মানুষ খুন হয়েছে। এই জগতে মানুষকে ভালোবেসে যত মানুষ খুন হয়েছে, মানুষকে নিন্দা করে কিন্তু কেউ খুন হয়নি। এই জগতে সবচেয়ে বেশি মানুষ খুন হয়েছে মানুষকে ভালোবেসে। আমরা কয়জন
সেই জ্ঞানী গুণীদের যারা আত্মত্যাগ করেছেন মানুষের কল্যাণে, কয়জন আমরা তাদের খেয়াল রাখি? কয়জন আমরা তাদের খোঁজ খবর রাখি? এই যে প্রযুক্তি উন্নতির কথা আজকে আমরা দেখছি, আজকে সমাজ সংস্কৃতি যে আমাদের যে আজকে বাসযোগ্য হলো, এর পেছনে যাদের অবদান আমরা কি তাদের কথা মনে রাখি? এই যে আজকে আমি পাঞ্জাবিটা 200-300 টাকা দিয়ে গাইয়ে দিলাম, কিন্তু এর পেছনে যে কতজনের শ্রম আছে, মেধা আছে, এটাকে আমরা একটু করে খেয়াল করেছি? এই যে ফ্যানের নিচে বসে আছি আরামে, এই যে লাইটের নিচে বসে আছি, আমরা কি একটু চিন্তা করেছি কত মানুষের জ্ঞান এখানে ছিল, কত মানুষের শ্রমের ফলে আজকে আমরা এই প্রযুক্তিগুলো পেয়েছি? পাইনি। কিন্তু এই মানুষগুলো যুগের পর যুগ, যুগের পর যুগ লাঞ্ছিত বঞ্চিত হয়ে মানুষের কল্যাণে কাজ করে গেছে। কিন্তু সাধারণ মানুষ কখনো এই জ্ঞানী গুণীদের খোঁজ খবর রাখেন না, কখনোই রাখেন না। তো সেরকম একজন প্রগতিশীল, মানব হিতৈষী, জ্ঞানী গুণী মানুষ হচ্ছেন আমাদের ডক্টর শহীদুল্লাহ, যিনি ভাষা বিজ্ঞানী। ডক্টর শহীদুল্লাহর জীবনের একটা ঘটনা আছে এরকম। গ্রামের এক অশিক্ষিত মানুষ একদিন তার কাছে গিয়েছিলেন, তার ছেলে অসুস্থ, অসুস্থ ছেলের ওষুধের জন্য গিয়েছিলেন ডক্টর শহীদুল্লাহর কাছে। তো ডক্টর শহীদুল্লাহ বলছেন, আমি তো রোগ সম্পর্কে কিছু জানি না। তো লোকটি বলছেন, কেন? গ্রামের মানুষ তো বলে আপনি ডাক্তার। বলছেন, হ্যাঁ আমি ডাক্তার, তবে আমি রোগের ডাক্তার নয়, আমি হলাম ভাষার ডাক্তার। তো ভাষার ডাক্তার সেটা আবার কিরকম? সেটা সে না বুঝে চলে গেলেন গ্রামে। গিয়ে ওই গ্রামের একজন মোটামুটি শিক্ষিত মানুষকে জিজ্ঞেস করলেন, আচ্ছা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, সবাই বলে ডাক্তার ডাক্তার, কিন্তু উনি তো বলে ভাষার ডাক্তার, সেটা কিরকম ডাক্তার? তো লোকটি বলছেন, হ্যাঁ ডক্টর শহীদুল্লাহ তো অনেক বড় জ্ঞানী মানুষ, গুণী মানুষ। তো বলছে, সেটা কিরকম জ্ঞানী, আমাকে কি একটু বুঝা বলতে পারবেন? বলছেন, হ্যাঁ দেখো, তোমাদের গ্রামে সুনীল মাস্টার আছে না? বলছে, হ্যাঁ সুনীল মাস্টার আছে। তো সুনীল মাস্টারের একজন মাস্টার আছে না? বলছে, হ্যাঁ সুনীল মাস্টার একজন মাস্টার আছে। তো সেই মাস্টারের আর একজন মাস্টার আছে না? বলে, হ্যাঁ আছে। সেই মাস্টারের আরেকজন? করে, হ্যাঁ। এরকম করে তুমি 10 তলায় উঠে যাও, 10 তলায় উঠার পরে যাকে পাবা সেই হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আমাদের ডক্টর কামাল হোসেনের ব্যাপারে সেরকম একটি ঘটনা ছিল। তিনি নির্বাচনে হেরে গিয়েছিলেন এলাকার এক অশিক্ষিত মানুষের কাছে। অশিক্ষিত মানুষটি ক্যাম্পেইনে গিয়ে বলেছেন, আপনারা তো শুনছেন ডাক্তার কামাল হোসেন, কোনোদিন দেখেছেন গ্রামের কোনো মানুষকে চিকিৎসা দিতে? তো সে আবার কিরকম ডাক্তার? তো সেরকম মানুষের কাছে কিন্তু ডক্টর কামাল হোসেন নির্বাচনে পরাজয় বরণ করেছেন। আমরা সেই সমাজে বাস করি। তো এই যে জ্ঞানী গুণী মানুষ, যে রবীন্দ্রনাথ, নজরুল বা এরকম আরো যারা আছেন, হ্যাঁ, তারা আমাদের সমাজে যে অবদান রেখে গেছেন, আজকে যে উজ্জ্বল সমাজে আমরা বসবাস করছি, এর পেছনে যে এই মানুষগুলো যে অবদান ত্যাগ, আমরা কতটুকু বা স্বীকার করি, বা কতটুকুই বা আমরা এটা মনে রাখছি, কতটুকুই বা আমরা এগুলো চর্চা করছি। দার্শনিক সক্রেটিস তার সময়কালে ছিলেন সবচেয়ে জ্ঞানী মানুষ। তো একদিন তার অনুসারী গ্রামের একজন সবচেয়ে বয়স্ক মানুষ তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলেন তো, এই এথেন্সে এখন সবচেয়ে জ্ঞানী মানুষটাকে? তো বৃদ্ধ মানুষটি বলছেন, এখানে সবচেয়ে জ্ঞানী মানুষ হচ্ছেন সক্রেটিস। তো তিনি সক্রেটিসকে গিয়ে কথাটি বললেন, দেখেন
গ্রামের সবচেয়ে প্রবীণ মানুষটি বলছেন, আপনি নাকি এই এথেন্সের সবচেয়ে জ্ঞানী মানুষ। তো সক্রেটিস বলছেন, দেখি আমি সেটা দেখি, একটু বিবেচনা করে দেখি আসলে ঠিক ঠিক কিনা। তো একদিন সে একেবারে সাধারণ মানুষের বেশে এলাকায় যারা নিজেদেরকে জ্ঞানী মনে করেন তিনি তাদের কাছে গেলেন। তো একজনের কাছে গেলেন যিনি ভবিষ্যৎবাণী করেন, মানুষের হাত দেখে বলে দেন তার ভবিষ্যৎ কি হবে না হবে। তো সেরকম একজন মানুষের কাছে গিয়ে সক্রেটিস জিজ্ঞেস করলেন, আচ্ছা বলেন তো এই এলাকার সবচেয়ে জ্ঞানী মানুষকে? তো সে গণক বলছেন, আমি এই এলাকার সবচেয়ে জ্ঞানী মানুষ। আকাশে পাতালে চারপাশে কি হচ্ছে না হচ্ছে সব কিছু আমি জানি। আমি মানুষের চোখ দেখে বলে দিতে পারি সে কি জন্য আসছে, তার কি সমস্যা। তো সক্রেটিস চলে আসলেন, আরেকজনের কাছে গেলেন যিনি নিজেকে খুব পণ্ডিত মনে করেন, তারই বড় ফ্যাট আর কি। আবার ফ্যাটটা সে পিতলের একটা বেল দিয়ে বেঁধে রেখেছে। তো সক্রেটিস গিয়ে জিজ্ঞেস করলেন, ঘটনা কি, আপনার এত বড় ফেটে আপনি বেল দিয়ে বেঁধে রেখেছেন? বলে দেখেন এখানে এত জ্ঞান, যদি ফেটে বের হয়ে যায় মহা সমস্যা হয়ে যাবে, এই জন্য পিতলের বেল দিয়ে বেঁধে রেখেছে। তো আরেকজন দেখলো সে মশাল জ্বালিয়ে রাত্রে ঘুরে বেড়াচ্ছে, বললে কি হচ্ছে আপনার সমস্যাটা কি? দেখেন এখানে অজ্ঞানীদেরকে আমি আলো দেখাচ্ছি। তো সক্রেটিস বললেন, ওরা যে জানে না সেটাও তারা জানে না, আর আমি অন্তত এতটুকু জানি যে আমি অনেক কিছু জানি না। তো মানুষ যত জ্ঞানী হবে সে আসলে বুঝতে পারবে সে অনেক কিছু জানে না। তো এই যে সক্রেটিস থেকে হুমায়ুন আজাদ, মহাত্মা গান্ধী থেকে শেখ মুজিবুর রহমান, এরা যে যুগে যুগে আমাদেরকে আলো দেখিয়েছেন, মানুষকে মুক্ত করেছেন, আমরা কতটুকুই বা এর অনুসরণ করছি, কতটুকুই বা তাদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি। তো পৃথিবী কিন্তু অনেক সুন্দর আর কি, এই পৃথিবী অনেক সুন্দর। তো এই সুন্দর পৃথিবীটাকে উপভোগ করতে হলে আমাদের চোখ কান খোলা রাখতে হবে, আমাদের চোখ কান খোলা রাখতে হবে, অজানাকে জানতে হবে। অজানাকে জানার নামটাই হচ্ছে জ্ঞান, আর জ্ঞানেই আমাদেরকে সমৃদ্ধ করবে, আমাদেরকে সুখী করবে, আমাদেরকে উন্নত করবে, আমাদেরকে দুঃখ থেকে মুক্তি দেবে। তো আজকে ছোট করে এই আলোচনাটা শুনেছেন, এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।